আর একবার আমন্ত্রণ, শুভ সকাল, সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, আছি সাথে জান্নাতুল কলি, মিজুলা জুবাইরও আছে এবং বলছিলাম একজন চমৎকার মানুষকে নিয়ে ফেরার কথা। আমরা গতকালই জানি আমাদের একজন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়, এই প্রথম কোন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাংলাদেশের সরাসরি জাতীয় দলে ফুটবল খেলবেন এমনটা মাথায় রেখেই তিনি দেশে এসছেন। তবে প্রশ্ন হচ্ছে তার সাথে আমাদের খেলার মাঠে যে দেখা হবে বাংলাদেশের জার্সি গায়ে কেমন হতে যাচ্ছে সেই জার্সি, কেমন হবে সেই জার্সি, এই নিয়ে নানান রকম কৌতূহল এবং একটা টিজার এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের চোখে পড়েছে। যেই জার্সিটি খুব স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অনেকদিন পর একটা জার্সি দেখে মনে হয়েছে হ্যাঁ এটা আমাদের এবং এটা আমাদের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করবার জন্য যথার্থ। অনেকের দ্বিমত থাকতেই পারে, আগের জার্সিগুলোও সুন্দর ছিল, তবে হ্যাঁ এবার একটা ব্যতিক্রম, কারণ এবারে যেই পরিকল্পনা করেছেন এই জার্সির তাসমিত আফিয়াত আনি, যিনি ক্রিয়েটিভ ডিরেক্টর বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তিনি আজ আমাদের অতিথি। তাকে আমরা পেয়েছি। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন? শুভ সকাল। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আপু। এই যে জুবাইর বললেন আপনার কাজের কথা, আপনি কাজ করছেন, আপনার ব্যস্ততা আছে, নানা রকম কাজের মধ্য দিয়ে আসলে নিজেকে ব্যস্ত রাখবার চেষ্টা করেছেন। একজন তরুণ ক্রিয়েটিভ ডিরেক্টর, আপনি নানা রকমের প্রশ্নর সম্মুখীন আপনাকে হতে হয়েছে, প্রশ্নের উত্তর দিয়েছেন, মানুষের সঙ্গে মিশেছেন, কাজ করছেন। এই যে নতুন যেই কাজটা করলেন তার অভিজ্ঞতা শুনবো, তার সাথে সাথে এটাও শুনবো একজন ক্রিয়েটিভ ডিরেক্টর নিজের দিনের শুরুটা কিভাবে করে। ধন্যবাদ এত সুন্দর করে আমাকে পরিচয় করানোর জন্য। সবার আগে আমি বলছি, আর অবশ্যই প্রত্যেকটা, আমার মনে হয় যে প্রতিটা মেয়ে বা ছেলে সবারই যে কোনো একটা প্রফেশনের মধ্যে তাদেরকে স্ট্রাগল ক্রস করতে হয়। ছেলেরা আসলে খুব একটা কথা বলে না এটা নিয়ে, আমরা মেয়েরা এই জিনিসটা নিয়ে আসলে কথা বলি, কিন্তু প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে। তো যারা আসলে মানে এই স্ট্রাগলটা, আমার একটা যদি কোনো বাধার সম্মুখীন হতে হয় তাহলে ওই বাধাটাকে আমি অতিক্রম করে কতটুকু আমি ওভারকাম করতে পারি, এটাই হলো আমার ক্রেডিট। আমি কমপ্লেন করা খুব একটা পছন্দ করি না আপু, যে বাধা থাকবেই, সবকিছুতেই থাকবে। এটা হয়তো এই দেশে বা অন্য দেশে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন কাজ করা হয় তখন তো দেশের ভিতরে তো আপনি তাও সবকিছু হাতের ভিতরে পাচ্ছি, দেশের বাইরে যখন কাজগুলি করা হয় তখন তো ওই জিনিসগুলি ওই মুহূর্তে ওই দেশের এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করা, তারপর হলো ওই দেশের মানুষগুলির সাথে আলাদা করে মিশে কাজ করা। তো ওখানে অভিজ্ঞতা থেকে আমি বলবো মানে ভালো খারাপ সব কিছুরই দরকার আছে। এটা আমার মনে হয় যে কি খাবারের মশলার মতো, যে সব কিছুরই দরকার আছে, যে লবণ বা এগুলো যদি আসলে ইম্পর্টেন্ট এলিমেন্টস, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু খাবারের টেস্টটা ভালো লাগে না। তো আমি স্ট্রাগলটাকে আমি ওরকমই মনে করি যে এটা দরকার আছে, কারণ না হলে আমি বুঝতে পারতাম না যে আমার কি করতে হবে। আর এই যে নতুন কাজটা যেটা করলেন, এটার অভিজ্ঞতা শুনবো, কিভাবে কাজটা আসলো, কিভাবে এটা শুরু করলেন, কি চিন্তা করে জার্সিটা বানিয়েছেন, একটু শুনি সেটা। অবশ্যই ধন্যবাদ। আমি স্ট্রাইড একটা আমার ফ্যাশন ব্র্যান্ড আছে, যেটার হলো আমি ক্রিয়েটিভ ডিরেক্টর, সিইও। আমি ওই ফ্যাশন ব্র্যান্ড থেকে আমি যতগুলি কাজ করে থাকি, মূলত আমার কাজগুলো, আমি ফাইন আর্টসের স্টুডেন্ট। তো চারুকলা থেকে আমার যে কাজগুলি হয় যে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি কথা বলবো না, আমার কাজ কথা বলবে। তো আমার যে বাক স্বাধীনতার যে জায়গাটা, কারণ আমরা অবশ্যই জানি যে কি বিগত অনেকগুলি জায়গা থেকে আমরা যখন বাংলাদেশ আসলে যারাই কাজ করে আসছি তাদের হলো বাক স্বাধীনতার জায়গাটা কিন্তু এখনো আসলে কম, আগেও কিন্তু কমই ছিল। তো আমার মনে হয়েছে যে কি আমার মাধ্যম হতে হবে আমার কাজ। আমি কথা বলবো না, কিন্তু আমার কাজ কথা, হ্যাঁ আমার কাজ কথা বলবে। তো আমার প্রত্যেকটা ড্রেসকে আমি আমার মানে ভোকাল হিসেবে আমি ইউজ করি। তো যে কোনো ফ্যাশন শো হোক বা মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সের লাইক যে কোনো একটা প্ল্যাটফর্ম হোক, আমি ওই প্ল্যাটফর্মে এই কাজগুলি করে থাকি। আর অবশ্যই আমার কাজটা এমনই আমি করি যেন দেশকে আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। আমাদের যে ব্যাপারটা থাকে যে শুধু আমি লাল সবুজ শুধু দেখালাম, ব্যাপারটা এমন না। আমার দেশের অনেক কিছু আছে দেখানোর মতো, আমার প্রতিটা জিনিস অনেক বিস্তর। হ্যাঁ, তো আমার প্রতিটা জিনিসকে অনেক সুন্দর করে দেখাতে ইচ্ছে করে। বিশেষ করে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে যে আমি রিক্সা আর্টের কাজ করি, মানে রিক্সার ফর্মগুলি নিয়ে কাজ করি। এটাকে আমি আমার জায়গা থেকে মডার্নাইজ ভার্সনে আমি আসলে রিপ্রেজেন্ট করি। জামদানি নিয়ে আমি কাজ করি, মডার্নাইজ ভার্সনে আমি আসলে রিপ্রেজেন্ট করি। নকশিকাতার ক্ষেত্রেও জিনিসটা সেম। আমার কাছে যে জিনিসটা ভালো লাগে যে ফরেনাররা যখন এই জিনিসগুলি খুব আগ্রহ নিয়ে যে আমি এই স্যুটটা নিব, তারপর গিয়ে এটার বিহাইন্ড দ্য স্টোরিটা শুনে যে ও আচ্ছা এটা হলো গ্রাম থেকে একটা মেয়ে, সে হলো এই হাতের কাজটা করে, এটা হলো নকশিকাঁথা, এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যের একটা অনেক বড়, এই জিনিসগুলি তাদেরকে খুব, তো ওরা হলো আগে দর্শনধারের যে ব্যাপারটা থাকে যে কি একজন শিল্প নির্দেশক হিসেবে আমার প্রথম কাজ হলো জিনিসটা দেখতে অনেক সুন্দর হতে হবে। তারপর গিয়ে এটার বিহাইন্ড দ্য স্টোরিটা আমাকে মানুষকে আসলে আপ্লুব্ধ করবে যে আমি এটা এখন আমি দেখবো যে এটার পেছনের স্টোরিটা কি।
জার্সি ডিজাইনের ক্ষেত্রেও আমার ব্যাপারটা এমনই ছিল। যখন আমি আমার কাছে যখন কাজটা আসে 2 মাস আগে আমি দেশে এসেছিলাম, তখন হলো আমি বাফুফের আমাদের ফাহাদ করিম আর তারপর আমি যারা সংশ্লিষ্ট বাফুফের সাথে, হ্যাঁ বাফুফের যারা যারা ছিলেন তাদের সবার সাথে আমি টিম একটা মিটিং হয় আমার ছোট করে। তো ওনারা বলেন যে আমরা আসলে মানে কখনোই যে জার্সি নিয়ে বা এই জিনিসগুলো এত সুন্দর করে করার সুযোগও পাইনি, আর আমাদের করাও হয়নি কখনো। তো তারা আমার কাজ আগেই দেখেছেন। তো তারা মূলত হলো আমার চায়নার কাজটা আর কি দেখেছিলেন। চায়নাতে আমি একটা ফ্যাশন শো করেছিলাম, যেখানে হলো আমি সাস্টেইনেবল লাক্সারিয়াস প্রোডাক্টকে নিয়ে আমি কাজ করেছি, যেটা ইন্টারন্যাশনালি ইনফ্যাক্ট অনেক বেশি আলোচিত হয়েছে, অনেক বেশি প্রশংসিত হয়েছে। এই প্রসঙ্গে আমরা কথা বলবো, কারণ আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় এক্সিবিশনটা হয়েছিল, যেটা আমাদের বাংলাদেশের গণমাধ্যমে সরব ছিল। এই প্রসঙ্গে আমি আপনার সাথে কথা বলবো, তো একটা বিরতির সময় আমাদের হচ্ছে। সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, চমৎকার গল্প হচ্ছে আমাদের আজকের অতিথির সঙ্গে। থাকুন আমাদের সাথে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি আবারও। সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, কলি এবং জুবাইর আছি আপনাদের সঙ্গে। আমাদের সাথে আছেন আজকে একজন অতিথি, ক্রিয়েটিভ ডিরেক্টর, তিনি তাসমিত আফিয়াত আর্নি আছেন আমাদের সঙ্গে। তার কাছে যাচ্ছি। আর্নি, যেমনটা শুনছিলাম আপনার কাছ থেকে, যে আমিও যেটা মনে করিয়ে দিয়েছিলাম দর্শককে, অভ্যুত্থান পরবর্তী সময় আপনার একটা ফ্যাশন শো হলো, যেখানে আপনি অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি ঘটনা এবং আমাদের বাংলাদেশের ঐতিহ্য চমৎকারভাবে উপস্থাপন করেছেন বিশ্ব দরবারে, যেখানে পুরো বিশ্ব হতবাক হয়ে দেখেছে বাংলাদেশের সাথে এমন সহিংসতা হয়েছে, বাংলাদেশে এমন একরকম স্বৈরাচারের শাসন ব্যবস্থা ছিল, যেটাতে বিস্ময় প্রকাশ করেছে, এবং আন্তর্জাতিক প্রায় 200টি গণমাধ্যম এই বিষয়টিকে ফলো করেছে। এই গল্পটা একটু শুনবো আপনার কাছে। জি, আমি যেই কথাটা আগেও বলছিলাম আপনাদেরকে, যে একজন আর্টিস্টের সবচেয়ে বড় মাধ্যম হলো তার কাজ। তো আমি আমার বাক স্বাধীনতার যে জায়গাটা আমার নেই, আমি আমার কাজ দিয়ে বলতে পারবো সেটা। তো আমাকে যে জিনিসগুলি নাড়া দিয়েছে এই জুলাইতে, আমি সেই জিনিসগুলিকেই মানে আমার ইমপ্লিমেন্টেশন ছিল আমার কাজে। এখানে হলো জুলাইয়ের অভ্যুত্থানে হলো যারা যেই শহীদগুলি, যারা যেই স্টুডেন্টগুলি মারা গিয়েছে, আমি তাদের ফেস দিয়ে আমি রিক্সা পেইন্টের স্টাইলে হলো আমি পুরো কাপড় প্রিন্ট করে আমি করেছি। এখানে এমনও হয়েছে যে কি ব্যাক স্টেজে একজন ফ্রেঞ্চ ডিজাইনার ছিল, শি স্টার্টেড ক্রাইং, মানে ও স্টেজে উঠতে পারছিল না। ওটার প্রত্যেকটা ড্রেসের পেছনে তো একটা করে স্টোরি ছিল। তো এখানে জামদানি থেকে শুরু করে আমি যতগুলি কাজ করেছি, এমনকি আমার মানে একটা জুয়েলারি পিস ছিল, যে জুয়েলারি পিসটা হলো, এটা হলো ওই ড্রেসটার সাথেই ছিল জামদানির। ওখানে বড় করেই লেখা ছিল ওই মেটালের জুয়েলারিতে যে কি গণতন্ত্র মুক্তি পাক। তো ওই ওয়ার্ডটা কেউ বুঝেনি, কিন্তু চাইনিজ মানে ওখানে চায়নার যারা ছিল সেটা কিন্তু অনেকে কিনেছে, মানে জিনিসটা তাদের কাছে অত অ্যাট্রাকটিভ ছিল। পরে গিয়ে কিন্তু তারা আসলে জানতে পেরেছে, হ্যাঁ, এমনকি তারা এটা দেখাতেও চেয়েছিল। কিন্তু আমি চাচ্ছিলাম না যে কি এরকম একটা স্যাড মোমেন্ট করে ক্রিয়েট করতে, কারণ ওখানে আরো 9টা দেশ থেকে আসলে ডিজাইনার গিয়েছিল। আমি বললাম এটা আমরা পরবর্তীতে এটা আমরা জানাবো, কিন্তু আমরা অন স্টেজে আমি চাচ্ছি না। কিন্তু ওনারা খুব চাচ্ছিল যে কি যা হচ্ছে আমাদের দেশে পুরো ঘটনাটা, প্রত্যেকটা ড্রেসের পেছনে যে স্টোরিটা আছে এটা যেন বলতে পারে। মানে প্রত্যেকটা দিস ইজ এ রেয়ার কেস না আর্নি, এরকম একটা ঘটনার পরবর্তীতে একটা ফ্যাশন শো হচ্ছে, যেখানে একজন ডিজাইনার ঠিক এইভাবে ভাবছেন বাংলাদেশের তারুণ্যকে নিয়ে, বাংলাদেশের ত্যাগ নিয়ে, এই স্বৈরতন্ত্র নিয়ে। নিশ্চয়ই যে কোনো ডিজাইনারের একদম পিলে চমকে যাওয়ার মতো একটা বিষয়। আমি বলবো কি ভাইয়া, দেশটা তো আমাদের সবার, আমাদের সবাইকে কিন্তু সবার জায়গা থেকে ভাবতে হবে। আমাদের মনে হয় আমি একাই মনে হয় দেশকে আমি উঠিয়ে ফেলবো, আমি একাই মনে হয় দেশকে আমি স্বাধীন করে ফেলবো, এটা কোনোভাবেই সম্ভব না। দেশের জন্য সবাইকে সবার জায়গা থেকে সবার মতো করে ভাবতে হবে, তখন গিয়ে কিন্তু দেশটা আসলে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। তো যখন আমি প্রথম ওই কাজটা করি, অনেকের ধারণা ছিল যে আমি মনে হয় কারো প্রেসারে পড়ি, আমি কারো কথাই শুনি না। মানে যারা মোটামুটি খুব কাছ থেকে আমাকে জানে, আমি একান্ত নিজের চিন্তা থেকে আমি করি, হ্যাঁ, আমি এর বাইরে কোনো কিছু করি না। তো আমার জুলাইয়ের ওই কাজটা ওই জায়গা থেকে, কারণ এখানে হলো ইন্টারন্যাশনাল সবগুলো মিডিয়া ছিল, মিডিয়ার কভারেজটা ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম আমার কাপড়গুলি দিয়ে কথা বলতে, আমার যে বাক স্বাধীনতাটা নেই। আমি যেমন কাজী নজরুল ইসলাম যে বিদ্রোহী যে কবিতাটা লিখেছেন, উনার কিন্তু কবিতাটাই ছিল বিদ্রোহ করার মতো। আমার মনে হয় যে ওটা তারুণ্যকে অনেক ইন্সপায়ার করে। তো আমার কাপড়গুলি বা আমার ড্রেসগুলি মানুষকে হলো ওই জায়গাটা নাড়া দিবে যে এগুলি হয়েছে, এগুলি আর যেন না হয় কখনো। আর এই মানুষগুলিকে আমরা কখনো ভুলতে পারবো না, ওদের যে আত্মত্যাগটা আছে। যেমন পানি, আমি ক্যালিগ্রাফি আমি করে থাকি, এটা আমার সাবজেক্টেরই একটা পার্ট। পানি, মুগ্ধর পানি লাগবে, মুগ্ধর যে পানি লাগবে,
পানি লাগবে এটা দিয়ে কিন্তু আমি মুগ্ধর যেই ব্যাক সাইডের যেই পিকচারটা ছিল যে ও পানির কেস নিয়ে ঘুরছে, আমি ওটা দিয়ে একটা ক্যালিগ্রাফি করেছিলাম। তো এই জিনিসগুলি হলো আমার মানুষের কাছে আমার কাপড়ের সাথে আমার যে আর্ট ওয়ার্ক এটার একটা সংমিশ্রণে আমার কাজটা, কারণ আমি ক্রিয়েটিভ ডিরেক্টর। আমার কাপড়টা অবশ্যই থটফুল হতে হবে, যে আমি শুধু এই কাপড়টাকে ডিজাইন করলাম, এটা আমাকে দেখতে সুন্দর লাগছে না, এইটার পেছনে একটা অনেক বড় স্টোরি আছে। It's not a dress only, it's an emotion, it's an art piece, and সবচেয়ে বড় বিষয় it's a history and story carrying with it. For me, my dresses are like art pieces. Even আমি আরকাতেও একটা কাজ করেছি। আরকাতে যে ফ্যাশন শোটা আমি করেছি, লাস্ট যেটা আমি করে গিয়েছি, এখানে প্রতিটা মডেলের মুখে লাল রঙের আমার ব্লাডের সাইন ছিল, যেমন তাকে মুখ কেউ চেপে ধরেছে। তো আমরা কিন্তু এই জুলাই রেভলিউশনের টাইম আমরা একটা ছবি দেখেছি যেটা খুব ভাইরাল হয়েছিল, যে একজন পুলিশ কর্মকর্তা মুখ চেপে ধরেছেন। এটা কিন্তু শুধু আমি পুলিশ কর্মকর্তাকে বলছি না, আমাদেরকে কিন্তু সাবকনশিয়াসলি সবাই মুখ চেপে ধরছে, তুমি কথা বলতে পারবা না, ইউ আর নট অ্যালাউড টু টক অ্যাবাউট ইট। তো আমার হলো এই যে সাইনটা ছিল প্রতিটা মডেলের মুখে, এটা হলো আমার সোশ্যাল সাইলেন্সিং, আমার ইয়াটা পুরোটা থিম ছিল প্রতিটা ড্রেসের মধ্যে। আমি রিক্সার টিন দিয়ে আমি শাপলা ফুল বানিয়েছি, বানিয়ে ওটা হলো ড্রেসের একটা জুয়েলারি হিসেবে আমি ওখানে রিপ্রেজেন্ট করেছি। কারণ মেয়েদের যে বডির যে মেইন জায়গাটা, সেটা মানে মেয়েরা খুব সুন্দর ফুলের মতো, কিন্তু ফুল কিন্তু নরম না, এটা অনেক শার্প, ইউ আর নট অ্যালাউড টু টাচ দেম। তো আমার কিন্তু প্রতিটা ড্রেসের পেছনে একটা করে স্টোরি ছিল। যে আরেকটা ড্রেসের আমার ছিল যে মেয়েদের প্রাইভেট পার্টের প্রিন্ট দিয়ে আমার এটা করা ছিল। কেন করা ছিল? কারণ আমি নিজে আর প্রতিটা মেয়ে আমরা এটা ফেস করে আসছি, যে মেয়েদের দিকে মানে আমাদের প্রাইভেট পার্টের দিকে তাকিয়ে মানুষ কথা বলে একদম। হ্যাঁ, তো আমি পুরোটা প্রিন্ট করেছি পুরোটা কাপড়ে, যে তুমি এখন কোথায় তাকাবা, তুমি তো এটাই দেখতে চাচ্ছ। আর ওর গ্লাসের মধ্যে লেখা ছিল আইজ আপ হিয়ার, মানে তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তো আমার কাপড়টা ছিল, এটা কিন্তু কেউ পরবে না, এগুলি হলো শুধু আমাদের যে যে প্রবলেমগুলো আমরা ফেস করি রেগুলারলি, ওই পুরোটা ফ্যাশন শো সবগুলো ড্রেস এরকম ছিল। ব্রেকিং দ্য taboo or breaking the silence আর কি। চমৎকার। আপনার সাথে কথা বলে অনেক চমৎকার আরো নতুন বিষয় আমরা জানতে পারতাম, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতায় থাকতে আপনার জন্য শুভকামনা। আপনার আগামীর কাজে একটু 30 সেকেন্ডে একটু আগামীর পরিকল্পনাটা জানতে চাই। এখন সাম্প্রতিক সময়ে নারী এবং শিশুদের উপর একটা ভয়ঙ্কর নির্যাতন আমরা দেখছি, এটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা? অবশ্যই আমার যেই কাজগুলি হয়, এই কাজগুলি আমি এমনভাবেই গণমাধ্যমের কাছে আমি পৌঁছাতে চাই যেন এই জিনিসগুলি বন্ধ হয় আর এই জিনিসগুলি আমাদের নজরে আসে। কারণ এই যে আমি নিজেও এখন মানে বাংলাদেশে আমি ল্যান্ড করার পরও কিন্তু আমি অনেক কিছু জিনিস ফেস করেছি, যেমন আমার মতো মেয়েকেও কিন্তু ফেস করতে হচ্ছে জিনিসটা, আমাকে সবসময় ভয় পেতে হচ্ছে যে একটা লিফটের ভিতরে আমি ঢোকার সাথে সাথে 3-4টা আমি কতটুকু নিরাপদ। তো অবশ্যই আমি আমার কাজের জায়গা থেকে আমি বলবো, আমি আরেকটা নতুন ফ্যাশন শো আমি প্ল্যান করছি, যেটা হলো একান্ত হলো আমাদের নারীদের উপর যেই অত্যাচারগুলি হচ্ছে বা আমাদের নারীরা যেই জিনিসগুলি ফেস করছে, একান্ত এই জিনিসগুলি নিয়েই হবে এই ফ্যাশন শোটা। শুভকামনা আপনার জন্য। দর্শক, যে যার মতো করে নিজের কাজটা দিয়ে যে আসলে সমাজকে, সমাজের পরিবর্তনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যে আমরা করতে পারি, তা কিন্তু আর্নি আজকে আমাদেরকে শেখালেন। তিনি কাজ করেন কাপড় নিয়ে, কিন্তু কাপড়ের মাধ্যমে সমাজের নিপীড়তা এবং সমাজের চিত্র যে তিনি তুলে ধরেছেন, সেটা কিন্তু নতুন একটা অধ্যায় রচিত করেছে। নিঃসন্দেহে একটা কথা আজ অনেক স্পষ্টভাবে মনে দাগ ফেলছে, মানে কি বলবো, আমাকে তাড়িত করছে। লাইনটা হচ্ছে, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। মাথায় যেন থাকে কথাটি, ভাবলে মাথা খুলে আজকে এখানে বিদায় নিচ্ছি। শুভ সকাল, আরো একবার ভালো থাকবেন সবাই।